বিশেষ বক্তা প্রধান বক্তা নিষ্ঠার সম্মানিত চেয়ারম্যান স্বেচ্ছায় যে কেন তিনজন আমি তোমায় ভালোবাসি চিরদিন তোমার আকাশ চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে ও মায়া আমাদেরও কিন্তু বাবারা কিন্তু রোডে কিভাবে চলতে হয় গাড়ির নিয়ম কি তারা কিন্তু জানেন না, কিন্তু উনি টাকা পেয়েছেন একটা গাড়ি কিনে ফেলেছেন, ব্যাংক লোন দেয়, বাকিটা এরকম আস্তে আস্তে দিয়ে একটা গাড়ির মালিক, ওই ড্রাইভারের হাতে সে গাড়িটাকে ছেড়ে দিচ্ছে, তার জীবন কাটাচ্ছে। এখন ড্রাইভার তো গাড়ি চালাতে জানে, এখন কিন্তু উনি যত বড় শিক্ষিতই হোক না কেন উনি পিছনে বসে থাকে সুরতা, আর কিন্তু ড্রাইভার কিন্তু যা খুশি তাই। উনি যদি শিক্ষিত হতো, উনি যদি ওই শিক্ষার সঙ্গে উনি যে শিক্ষা গ্রহণ করেছেন, মনে করুন উনি ডাক্তার হয়েছেন, উনি ইঞ্জিনিয়ার হয়েছেন, সরকারি কর্মচারী হয়েছেন, উনি যদি ছোটবেলা যদি শিক্ষা পেতেন যে সড়কের এই নিয়মগুলো আছে, তখন কিন্তু ওই ড্রাইভার কিন্তু করতে পারতেন। আর করলে উনি বলতেন, হ্যাঁ তুই কি করো, তুই তো আইন অমান্য করতেছ, বেটা তুই আমার বেতন নেস, তুই আমারে মারবার না, জানেই না আমি বলবি। তো যে কারণে আমাদের সমস্যাগুলো হয়েছে, তো যার জন্য আমরা তো সরকারকে বলে আসতে যে আমাদের বাচ্চাদেরকে নিয়ে ইন্টারমিডিয়েট পর্যন্ত শিক্ষা রোড সেফটির বিষয়, সড়ক ব্যবহার বিধি সম্পর্কে যেন আমাদের বাচ্চাদেরকে জানানো যায়, সেটা শিক্ষা কার্যক্রমের মধ্যে অন্তর্ভুক্ত করা। এবং আপনারা হয়তো বলতে পারেন যে ছোট বাচ্চাদের শিক্ষা বড়রা কি, বড়দের যেমন আমি দেখেছি যে হোমওয়ার্ক করে আমি যে যতই বাচ্চারা যখন বড় হতে থাকে তখন তারা একটা ছেড়ে আরেকটা যায়। প্রথমে তারা আপনার যে সাইকেল চালায় মারা যাচ্ছে, তারপরে সে যখন আর একটু বড় হয়, ইয়াং হয়, মোটর সাইকেল চালাচ্ছে, তাহলে তাকে তো এগুলো জানতে হবে, তো মোটর সাইকেল চালাতে হেলমেট পরছে না, এমনকি ট্রাফিকে কোনো রুলসে শেখাচ্ছে, লাল নীল বাতিতে কি হয় সেটাও শেখাচ্ছে, অথচ বাপের কাছে বায়না ধরছে, বাপও কি করছে চিন্তা করছে, আচ্ছা ঠিক আছে বুঝাইছে, আব্বা আমি যাইতে অসুবিধা হয়, ভাড়া লাগে, আমার মোটর সাইকেল দিলে পরে আমি ধম করে চলে যেতে পারবো, এই করতে পারবো, বাপেও চিন্তা করে যায় না ঠিকই বসে দিয়ে দিল, যে কি দিল, জীবনটা যে তার শেষ হয়ে যাবে এটা কিন্তু বাপে যদি জানতো তাহলে কিন্তু এই কাজ করতো, দিত তখন বলতো যে যা বাবা তুই আগে একটা ইনস্টিটিউশনে গিয়া 3 মাসের একটা ট্রেনিং নিয়ে একটা ওখান থেকে লাইসেন্স নিয়ে এটা আমাকে যেদিন দেখাবে সেই দিন আমি তোর মোটরসাইকেল কিনে, এগুলো আমরা জানছি, আমরা মোটরসাইকেল কিনে দিয়ে দিতেছি, সন্তানকে আমি মৃত্যুর কাছে আমি ঠেলে দিতেছি। এইগুলো বলার জন্য আমরা চেষ্টা করছি। এবং তারপরে যেটা মনে করেন যে এরপরে যখন সে চাকরি জীবনে গেল তখন সে একটা গাড়ি কিনতে পারবে, তো এটা যদি তার আগে থেকে জানা থাকতো তাহলে এই যে যেটি বললাম যে ড্রাইভার ইচ্ছা করলেই অনেক কিছু করতে পারবে। তা আমরা যেহেতু জানি না, আমরা চালকদেরকে নির্দেশনা আমরা এরকম ভাবে দিতে পারি না। প্লাস আরেকটা যেটা হতো সেটি হলো যে সড়ক দুর্ঘটনায়, এটা সারা পৃথিবীতে স্বীকৃত যে দুর্ঘটনায় আহত মানুষগুলোকে 1 ঘন্টার মধ্যে যদি চিকিৎসা দেওয়া যায়, তাহলে যদি 10টা মানুষ যদি মারা যেত, তাহলে চিকিৎসা 1 ঘন্টার মধ্যে দিলে পরে সেইখানে মিনিমাম অন্তত 50% মানুষের জীবন রক্ষা হবে। কারণ হলো যে সড়ক দুর্ঘটনায় যে মানুষগুলো মারা যায় তাদের মধ্যে 2টো জিনিসের সবচেয়ে বেশি মারা যায়, একটা হলো রেসপিরেশন, আরেকটা হলো ব্লাড সার্কুলেশন। ব্লাড সার্কুলেশনে তার বডি থেকে সমস্ত রক্তগুলো চলে যায়, তখন আর ডাক্তার তাকে বাঁচাতে পারে, কারণ বডির রক্ত যখন চলে যায় বডির ভিতরে যে অর্গানগুলো আছে সেগুলো ড্যামেজ হয়ে যায়, এবং ড্যামেজ হয়ে ওগুলো মারা যেতে পারে। তো এই যে মারা যখন যায় তখন ডাক্তার ওই রোগীকে 1 ঘন্টা পরে আর তাকে
আর হলো রেসপিরেশনটা যেটা সেটা হলো যে এই ব্লাডেরই বিষয়। মনে করেন যে তার নাক মুখ দিয়ে রক্ত বের হয়। তো রক্তে আপনারা জানেন যে রক্ত একটা পর্যায়ে ক্লট জমে যায়, জমাট বেঁধে যায়। যখনই নাকটার ভিতরে রক্ত জমাট বেঁধে গেল, আমরা কেউ জানি যে এই লোকটা নিঃশ্বাস বন্ধ হয়ে গেল, তাই এটা খুলে দিতে হবে। খুলে দিলে সে নিঃশ্বাস নিতে পারবে। আর একটা মানুষ নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে কতক্ষণ পাবে? সে পারবে না। তো যার জন্য আমরা চাইতেছিলাম যে একটা লেভেলে যে আমাদের সন্তানরা আছে তাদেরকে ফার্স্ট এইডটা সম্পর্কে তাদেরকে আমরা শিক্ষা দান করি, যাতে তার চোখের সামনে যদি একটা দুর্ঘটনা ঘটে, দুটা মানুষকে, তিনটা মানুষকে সে যদি লাইফ দিতে পারে, কত কত বৃহৎ কাজ। কিন্তু দেখেন এই সরকারদেরকে আমরা তারা এই মোটিভেশনের মধ্যে আসতেছে, এবং এই মোটিভেশনের মধ্যে আমি আজকে দেখেন কতদিন ধরে বলতেছি যে সড়ক দুর্ঘটনায় যে ক্ষতি হয় তার জিডিপি 1.6%। এখন আমাদের যে বাজেট হয় সেই বাজেটের 1.6% হলো 40,000 কোটি টাকা। 1.6 জিডিপির পরিমাণ হলো 40,000 কোটি টাকা আমাদের প্রতি বছর ক্ষতি হচ্ছে। সেইখানে আমি তাদেরকে বলতেছি অন্তত 2 কোটি টাকা আপনি ক্রস সেফটির জন্য দেন, তাহলে তো 38 কোটি টাকা, আমরা 38 কোটি না 20,000 কোটি টাকা আমরা বাঁচাতে পারবো। 2 কোটি টাকা যদি আমি এখানে ইনভেস্ট করি, আমার যদি 20,000 কোটি টাকা যদি আমার বেঁচে যায়, বুঝে না। এর জন্য বললাম ওনার সঙ্গে আমার এটাই কথা হচ্ছে যে আমাদের যে সরকার, আমাদের সরকাররাও জানেন, এবং সরকার যে পরিকল্পনা নিয়ে জনগণের যে সেবা যেভাবে করা দরকার, যে মানে হোমওয়ার্কের দরকার, সেই হোমওয়ার্ক তাদের প্লাস আরেকটা জিনিস যেটা আছে যে এই সরকার দেখবেন যে তারা কিন্তু ভীষণ ডিক্লারেশন করেছে। প্রত্যেকটা সরকারের কিন্তু আপনার ভীষণ থাকতে হবে যে আজকে আমি একটা সড়ক বানালাম, আমি আজকে একটা ফ্লাইওভার বানালাম, সেটা মানে সাস্টেনেবল কতদিন, আমার মানুষগুলো গ্রোথ হচ্ছে কিভাবে। 1993 সালে আমি আন্দোলন শুরু করেছি, তখন এই দেশের জনসংখ্যা ছিল আপনার 10.5 থেকে 11 কোটি ছিল। এই 25 বছরে জনসংখ্যা আজকে 17 কোটিতে দাঁড়াচ্ছে। তো এই যে 17 কোটিতে দাঁড়াইছে, এই জনসংখ্যা আমি যতদূর জানি 2050 সালে আমাদের জনসংখ্যার যে হারে বৃদ্ধি পাচ্ছে সেটা 30 কোটিতে গিয়ে দাঁড়াবে। আমি বহু টকশোতে আপনারা শুনেছেন আমি কথাগুলো বলছি সরকার, কিন্তু ওনারা ওইভাবে গুরুত্ব দিচ্ছেন না। এই 30 কোটি জনসংখ্যাকে আমরা কোথায় লেখাপড়া শেখাবো, কোথায় চিকিৎসা দেব, কিভাবে গাড়ি চলবে, রাস্তা কি হতে হবে, সেই পরিকল্পনা যদি এখন থেকে আপনি না করেন, আজকে এটা 2018 সাল, 2050 সাল থেকে আর আপনার 32 বছর, এই 32 বছর পরে এই সমস্যা যখন আসবে আপনি তখন কি করবেন? আর এবং আমরা প্রত্যেকটা জিনিসে সমস্যা সৃষ্টি করি, এমন ভাবে সৃষ্টি করি, সৃষ্টি ইচ্ছাকৃত ভাবে যখন এটা কোনো আমরা সমাধান। আমি আজ থেকে 5 বছর আগে এই নজরিমন পরিমন ভট্টের ব্যাপারে আমি বলেছি যেটা নতুন প্রবলেম আছে, আপনারা এটাকে একটা নিয়ন্ত্রণের ভিতরে নিয়ে আসেন। নিয়ন্ত্রণের ভিতরে না নিয়ে আসলে আমি দেশে এই পর্যন্ত যা দেখেছি, নিয়ন্ত্রণ যখন না করবেন তখন এটা একটা পর্যায়ে এসে নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। আপনি যখন শুরু হয় তখন আপনি নিয়ন্ত্রণ করতে হবে, আদারওয়াইজ আপনি কোনোদিন নিয়ন্ত্রণ করতে পারবেন। এখন তাই কিন্তু এখন কিন্তু নিয়ন্ত্রণ করতে পারবেন, এবং এইগুলো দিয়ে কিন্তু সবচেয়ে বেশি এখন দুর্ঘটনা। এবং আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, আজকের থেকে 5 বছর আগে বাংলাদেশে মোটরসাইকেলের সংখ্যা ছিল মাত্র 7 লক্ষ। এখন এই 5 বছর পরে মোটরসাইকেলের সংখ্যা এসে দাঁড়িয়েছে 25 লক্ষ। এবং এই ইলেকশনের সময় ধরে রাখেন আরো 3 থেকে 4 লক্ষ মোটরসাইকেল পাবে, কারণ প্রত্যেক এমপিরা যারা দাঁড়াইবে তাদের কর্মীদেরকে বিনা পয়সা দিতে হবে না, কিন্তু লগে একটা হেলমেট দিতে বেঁধে দেবে। একটা হেলমেটের দাম মাত্র বোধহয় 5,000 650 টাকা, 600-700 টাকা একটা হেলমেট কিন্তু দেবে। কিন্তু ওই কর্মী এসে বলবে আমার মোটরসাইকেল না দিলে আপনার কাজ করবেন, মোটরসাইকেল
এবং এইটার সংখ্যাটা এই ইলেকশনের পরে দিয়ে আমি যদি সুযোগ হয় আমি পরিসংখ্যান নিয়ে আপনাকে জানাবো। তবে আমার বিশ্বাস 3 থেকে 4 লক্ষ বেড়ে যাবে এই ইলেকশন। এই যে জিনিসগুলো আমরা করে ফেলি হুমজিক্যালি, যেটাকে বলে হুজ্জতে, এই হুজ্জতে আমরা করে ফেলি। কোনো প্ল্যান নাই, প্রোগ্রাম নাই, কোনো কিছু নাই। আমাদের উন্নয়নও যা হচ্ছে সেটাও কিন্তু কোনো প্ল্যান প্রোগ্রাম নেই। ব্যক্তিগত ভাবে কেউ মাছের চাষ করে বড় লোক হয়ে যাচ্ছে। আমি তো এখন অবাক হয়ে গেলাম। আমি নিজে 3 কোটি টাকা বিশ্বাস করেন, আমি নিজে কোনোদিন অনেক দেখেছি। আমি দেখেছি একটা লোক বড়ই বিক্রি করে উত্তরবঙ্গে, সে 3 কোটি টাকার বড়ই বিক্রি করে। উন্নয়ন কোথায় বসে? এবং উন্নয়নের আরো কিছু কথা আমি আমার সহকর্মীদের আস্তে আস্তে আমি বললাম যে গরুর স্ট্যাটাস বাড়ছে, আপনারা জানেন গরুর স্ট্যাটাস বাড়ছে। হ্যাঁ, আগে গরু হাল চাষ করতো, এখনো হাল চাষ করে না, ও খায়, শুধু খায় আর কিচ্ছু করে না। ওরও স্ট্যাটাস বাড়ছে কিন্তু, তো বুঝছেন? তো এরকম কিন্তু ব্যক্তিগত পর্যায়ে জিনিসটা আমাদের উন্নতি হচ্ছে। আমাদের যদি গার্মেন্টস যদি না থাকতো, আমাদের লোকেরা যদি বিদেশে না যেত, সেখান থেকে রেমিটেন্স যদি না পাঠাতো, আমাদের উন্নয়ন হতো। ওরা করেছে উন্নয়ন। তো এটা কিন্তু সরকারের প্ল্যানে হয় না কিন্তু, এবং এই উন্নয়ন আরো বাড়তো যদি সরকারের এর মধ্যে যদি প্ল্যান প্রোগ্রাম যদি থাকতো। যদি আমাদের যে যারা বিদেশে যায় তাদেরকে একটু হেল্প যদি করতো, তাদের টাকাটা যদি সঠিকভাবে যদি দেশে ব্যয় হতো, এবং গার্মেন্টসের টাকা বহু টাকা কিন্তু বিদেশে রেখে দেয়, আনে না। এবং আপনারা তো শুনছেন কানাডাতে বেগম বাজার নামে একটা মানে বাঙালি পাড়া হয়েছে, ওখানে শুধু বাঙালিরাই থাকে, বাড়ি ঘর সব ওইখানে, পোলা মাইয়া বউ সব ওইখানে, টাকা কামায় এখানে, দুবাইয়ের মতো টাকা পাঠায়। তো আরো উন্নতি হতো কিন্তু এই প্ল্যান গুলো আমাদের নাই। প্ল্যান গুলো যদি হতো তাহলে আজকে আমি যেটা নিয়ে কথা বলতাম যে সড়ক দুর্ঘটনা, যে আমরা কি তাহলে মরতে থাকবো? কেউ করছে না তাই বলে কি আমরা মরবো না? আমি তখন প্ল্যান করলাম যে আমি প্রত্যেকের জায়গায় যাব, আমি চালকদের কাছেও যাব, তাদেরকে বলবো ভাই আপনারা অনেক ভালো মানুষ, আপনারা সেবা করছেন, নেগেটিভ দিয়ে কোনোদিন ভালো। আমি যদি যাই বলি বেটা তোর লেগে যত দুর্ঘটনা ঘটতেছে, তখনই একটু তুই বেটা এখান থেকে যা, তুই আমাকে কাছে আস না। আমাকে প্ল্যান চেঞ্জ করতে, আমাকে আমার নবীকে সামনে আনতে হয়েছে, যে উনি যখন ধর্ম প্রচার শুরু করেছিলেন, উনি ছাড়া তো কেউ ছিল না। আমাদের এখানে অনেকে ভাই এই দেশে তো কোনো নিয়ম কানুন কেউ মানে না, তো মাইনা আমি একা মাইনা লাভ রাখি। আমি তাহলে বলি ভাই আপনি একাই মানেন না, তাহলে তো 100 হইল না, 99 মানলো না, একজন তো তাও আমি পাইলাম, তো আমি চুপ করে। তো আমারও কথা হলো এটা যে আমি চিন্তা করলাম আমি ড্রাইভারদের কাছে যাব, রাসূল যেভাবে তাদেরকে বুঝাইতো ধর্মের ব্যাপারে, সেইভাবে কাউকে গালি দেব না, তার প্রশংসা করব, সে আমার প্রতি মানে সন্তুষ্ট হবে, তখন সে আমার কথা শেষ হবে। আমরা এইভাবে চালকদেরকে প্রশিক্ষিত করছি। পাশাপাশি আরেকটা জিনিস করছি, বেকারত্ব, বাংলাদেশের বেকারত্ব এবং দরিদ্র বিমোচন করার জন্য, প্লাস সড়কে একজন শিক্ষিত ড্রাইভার তৈরি করার জন্য আমরা আপনাকে নতুন ছেলেরা যারা ম্যাট্রিক পাস করে বেকার হয়ে গেছে, ম্যাট্রিক পাস করে তো চাকরি পাওয়া যায়, ম্যাক্সিমাম হয়তো বাড়ির দালান টালান এরকম চাকরি। তো এই মানুষগুলোকে আমরা ফ্রি ড্রাইভিং লাইসেন্স, আমাদের টাকায় আমরা ড্রাইভিং লাইসেন্স দিচ্ছি, প্লাস তাদেরকে প্রশিক্ষিত কিছু ড্রাইভার তো আর পাইব। এবং আমরা যদি এই কাজটাকে যদি ব্যাপক হারে করতে পারতাম, সরকারের কাছে বাজেট চাই দেয় না, তো আমরা যদি এটা ব্যাপক হারে করতে পারতাম, তাহলে মনে করেন যে ওই যে বললাম না যে 25% শিক্ষিত ড্রাইভারও যদি আমরা আমাদের রাস্তায় থাকতো, তাহলে দেখতেন যে রাস্তার পরিবেশটা আরো উন্নত করতে পারতাম। কারণ ওর থেকে তখন কিন্তু আরো বাড়তো এরকম করা যায়। তো তারপরে আমার কাছে কথা হলো, তখন আমি চিন্তা করলাম ঠিক আছে সরকার আমাকে টাকা দিচ্ছে না, তো আমি মানুষের কাছে চায়া হলেও তো আপনি করতে পারি, অল্প করি। তো এই পর্যন্ত 2010 সাল থেকে নিয়ে 500 ড্রাইভার
এখন আমাদের এই কার্যক্রমটা চলছে। 500 পর্যন্ত করেছে। এই 500 ছেলে তো তার পরিবারকে তো একটা মানে সে একটা ইনকাম করে দিতে পারছে, এবং আমরা একটা শিক্ষিত ছেলেকে তো আমরা পাচ্ছি, একটা বেকারত্ব তো আমরা দূর করতে পারছি, বাংলাদেশের দরিদ্র বিমোচনের ক্ষেত্রে তো আমরা অবদান রাখতে পারছি। এটা আমার সামনে, আমার কাছে ভালো লাগে যে আমি দুনিয়াতে আসছি